সাম্প্রতিক আসলে এমন একটা বিষয়, সাধারণ জ্ঞান প্রতিনিয়ত কিন্তু আপডেট হচ্ছে, এবং আপডেট হচ্ছে কোন বিষয়গুলো, সেগুলো হচ্ছে সাম্প্রতিক। এবং গত 2 বছর ধরে দেখা যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় সাম্প্রতিক সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন বেশি আসে। ঠিক তারই ধারাবাহিকতায় এবারও যেহেতু একটা পরিবর্তনের মধ্যে দিয়ে দেশ যাচ্ছে এবং এর মধ্যে তোমরা অনেক বেশি সাম্প্রতিকের সম্মুখীন হচ্ছ, সেখানে বলাই যায় যে এবার সাধারণ জ্ঞানের সাম্প্রতিক থাকবে ন্যূনতম 8টা থেকে সর্বোচ্চ 12টার মধ্যে। অর্থাৎ এই 8 থেকে 12 নাম্বার তুমি যদি পারতে চাও, অর্থাৎ তুমি যদি কমন ফেলতে চাও, তাহলে কিন্তু তোমাকে সাধারণ জ্ঞান সাম্প্রতিক আপডেট থাকতে হবে। যেহেতু সাম্প্রতিক সম্পর্কে আমরা বেশি একটা ধারণা রাখি না, কেননা কারণ অ্যাডমিশনের সময় আমরা যারা ভালো স্টুডেন্ট, অর্থাৎ ভালো পড়াশোনা করতে চাই, তারা কিন্তু আমরা মোবাইল ফোন কাছে রাখি না, অথবা টিভি দেখি না, অথবা ফেসবুক ইউজ করি না, এরকম অনেকেই আমরা আছি। সো যার জন্য তোমাদের সুন্দরভাবে গুছিয়ে যেন সাম্প্রতিকগুলো দেওয়া যায়, সেই জন্য ডিউটি মার্সের এই অনন্য আয়োজন, তোমাদেরকে ফ্রি ক্লাসের মাধ্যমে সাম্প্রতিক সাধারণ জ্ঞানে দক্ষ করে তোলা। আজকে দ্বিতীয় ক্লাস। প্রথম ক্লাসে আমরা গত পরশু যে ক্লাসটা হলো, সেই ক্লাসে অলরেডি তোমাদেরকে আমরা সাধারণ জ্ঞানের 4 নাম্বারের মতো কোয়েশ্চেন, কমন আসার মতো কিছু টপিক তোমাদেরকে আমরা পড়িয়েছি, এবং আজকে যেহেতু দ্বিতীয় ক্লাস, এই ক্লাসে আমরা তোমাদেরকে ঠিক সেই রকমই কমন দেওয়ার চেষ্টা করব আজকের ক্লাস থেকে। সো যারা হচ্ছে গিয়ে ক্লাসে আছো, তাদেরকে বলবো একটা কথাই, যে সবাই ক্লাসটাকে একটু যার যার টাইমলাইনে শেয়ার দিয়ে নাও, এবং এজন্য টাইমলাইনে শেয়ার দিবে যেন তোমার এই ক্লাসটি তোমার টাইমলাইনে থেকে যায়। তুমি যেন ঢাকা বিশ্ববিদ্যালয় পরীক্ষা ঠিক আগের দিন ক্লাসটাকে 2x স্পিড দিয়ে হলেও দেখে নিতে পারো। এখানে কি হবে, এতে তোমার আজকের ক্লাস থেকে যে সাম্প্রতিকগুলো আসবে, সেই সাম্প্রতিকগুলো তোমার আবার একবার রিভিশন হয়ে যাবে। আর পাশাপাশি যেহেতু ফ্রেন্ডদেরকে নিয়ে ক্লাস করতে হয়, ফ্রেন্ডদেরকে ছাড়া ক্লাস করার কোনো মজা নাই, এবং তোমরা এটা অফলাইনে যারা শিক্ষার্থী তারা অলরেডি দেখেছো যে অফলাইনেও ফ্রেন্ডদেরকে নিয়ে আমরা ক্লাস করতে বেশি পছন্দ করি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসেও তুমি যদি তোমার নিজের বন্ধুকে নিয়ে পড়াশোনা করতে পারো, সেখানে কিন্তু তুমি দ্বিগুণ মজা পাবা ক্যাম্পাসের। সো এই ক্ষেত্রে ফ্রেন্ডদেরকে অবশ্যই মেনশন দিয়ে দাও, এবং কে কোত্থেকে আজকে ক্লাসে যুক্ত হচ্ছে সবাই একটু কমেন্টে জানাও, তারপর আমরা ক্লাসটা শুরু করব। সবাই একটু কমেন্টে জানাবা যে কে কোত্থেকে ক্লাসে যুক্ত হয়েছে, এবং ফ্রেন্ডদেরকে সবাই একটা করে মেনশন দিয়ে দাও, আর লাইভটাকে একটা করে শেয়ার দিয়ে দাও। তারপর হচ্ছে আমরা আজকের ক্লাসটা শুরু করব। ওকে ওকে, সো আমিও আমার গ্রুপে একটু লাইভটাকে শেয়ার দিয়ে দিচ্ছি, আর তোমরা ইতোমধ্যেই যারা যারা ক্লাসে যুক্ত হয়েছে একটু জানিয়ে দাও কে কোথা থেকে আজকে ক্লাসে যুক্ত হয়েছে, এবং পাশাপাশি তোমরা একটু ফ্রেন্ডদেরকে ফ্রেন্ড মানে কাছের যে বন্ধুরা আছে তাদেরকে মেনশন দিয়ে দাও। মাইশা মুবাশশিরা চলে এসেছে ক্লাসে। ওয়ালাইকুম সালাম মাইশা মুবাশশিরা। মাইশা ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দাও কষ্ট করে, তারপর আমরা মূল ক্লাসে শুরু করব। ওকে ওকে, সো জাহিদ হাসান চলে এসেছে যশোর থেকে। উর্মিলা তানজিম মৌ তার ফ্রেন্ডকে মেনশন দিয়েছে। নবী তার ফ্রেন্ডদেরকে মেনশন দিচ্ছে। নুসরাত পাবনা থেকে জয়েন করেছে। নুসরাত ফ্রেন্ডদেরকে একটু মেনশন দিয়ে দাও। এই দেখ, তোরা যদি মেনশন না দেস তাহলে কিন্তু আমি ক্লাস শুরু করবো না, ঠিক আছে? আর ক্লাস আমি শেষ করে দিব, কারণ সাম্প্রতিকের ক্লাস শুধু শুধু তোমাদের জন্য ফ্রি ক্লাস নেওয়া হচ্ছে একেবারেই হুদাই। তোমরা যদি ক্লাসের মধ্যে অ্যাক্টিভ না থাকো, তাহলে ক্লাস দিয়ে লাভটা কি? তাহলে ক্লাসটা বন্ধ করে দিয়ে আমি আমার মতো রেস্ট নিয়ে নিতে পারি। সো সবাই ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে ক্লাসে নিয়ে আসো, যেন সবচেয়ে বেশি সংখ্যক মানুষকে আমরা একসাথে ক্লাসটা করতে পারি। ইতিমধ্যে তোমরা 110 জন 115 জনের মতো ক্লাসে জয়েন হয়েছো। সো বাকিরাও ক্লাসে ফ্রেন্ডদেরকে নিয়ে আসো। আজকের ক্লাসে আমরা যেই টপিকগুলো নিয়ে আলোচনা করব, তার মধ্যে দেখো গুরুত্বপূর্ণ কিছু টপিকে অলরেডি হচ্ছে গিয়ে এখানে ছবি দেখতে পারতেছো। ছবি দেখতে পারতেছো, এর মাধ্যমে বুঝতে পারছো যে আজকে কোন কোন টপিক নিয়ে আমাদের ক্লাসে আলোচনা করা হবে। ওকে, সো আমরা প্রথমেই চলে যাবো যে আজকে ক্লাসের প্রথম টপিকে। প্রথম টপিকে তুমি দেখতে পাচ্ছ যে কিছু ভাইরাসের কথা বলা আছে, এবং আমরা যে ভাইরাসটা দেখতে পাচ্ছি সবার প্রথমে এর পাশে আবার লেখা আছে এটা নাকি হিউম্যান মেটানিউমো ভাইরাস, এবং এই ভাইরাসটাকেই সংক্ষেপে বলা হয় HMPV ভাইরাস। কি ভাইরাস বলা হয়? HMPV ভাইরাস। ওকে, সো ভাইরাস নিয়ে যেই বিষয়টা, যেটা হচ্ছে যেহেতু নতুন নতুন ভাইরাস কয়েকদিন ধরে আসতেছে, গতকালকে দেশে একটা নতুন ভাইরাস শনাক্ত হয়েছে রিও ভাইরাস নামে। যদিও এই ভাইরাসটা 1950 সালে প্রথম আবিষ্কৃত হয়েছিল, কিন্তু গতকালকে আবার বাংলাদেশের 5 জন ব্যক্তি শনাক্ত হয়েছে রিও ভাইরাসের মাধ্যমে। সো ভাইরাস যেহেতু এমপক্স আসলো, এমপক্সের পরে এখন কিন্তু ডেঙ্গুর সিজন চলতেছে। ডেঙ্গু মহামারী, ডেঙ্গু একটা মহামারী ভাইরাস, এবং ডেঙ্গু থেকে বেশ কয়েকবার ঢাবিতে প্রশ্ন আসছে, এবং এই বছরে কিন্তু তোমার অলরেডি বিউপিতে প্রশ্ন চলে আসছে যে ডেঙ্গু কোন ভাষা শব্দ, স্প্যানিশ ভাষা শব্দ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চয়েন্টে ডেঙ্গু থেকে প্রশ্ন আসছে। সো ভাইরাস ব্যাকটেরিয়া আলোচনায় আসলে এখান থেকে প্রশ্ন আসে। যেহেতু আসে, তার মানে আমরা এখন যে ভাইরাসগুলো পৃথিবীতে আছে বা যাদের প্রাদুর্ভাব বর্তমানে ছড়ানো অবস্থায় আছে, সেই ভাইরাসগুলো আমাদের মুখস্থ করে রাখতে হবে, সেই ভাইরাসগুলোর ব্যাপারে। ওকে, সো প্রথমে চলে আসি যে ভাইরাসটা নিয়ে, সেটা হচ্ছে এমপক্স ভাইরাস। কি ভাইরাস? এমপক্স। এমপক্স এমন একটা ভাইরাস, এই ভাইরাসটা মূলত প্রথম শনাক্ত হয়েছিল আফ্রিকা মহাদেশে। কোন মহাদেশে? আফ্রিকা মহাদেশে। মানে সম্প্রতি এই ভাইরাসটা প্রথম শনাক্ত হলো কোন মহাদেশে? আফ্রিকা মহাদেশে।
আফ্রিকা মহাদেশের একটা দেশ আছে যার নাম হচ্ছে কঙ্গো। এই কঙ্গোতে এবার ভাইরাসটা দেখা গেছে। কোন দেশে দেখা গেছে ভাই? কঙ্গোতে। আচ্ছা, এবার আসো, এমপক্স ভাইরাসটা প্রথম আবিষ্কৃত হয়েছিল কোন দেশে? মূলত এমপক্স এমন একটা ভাইরাস, যে ভাইরাসটা মানে এমপক্স এমন একটা রোগ, প্রথমে বলি এমপক্স এমন একটা রোগ, যেই রোগটা হচ্ছে ভাইরাস জনিত রোগ। কি জনিত রোগ? ভাইরাস জনিত রোগ। তাহলে এমপক্স ভাইরাস জনিত একটা রোগ। আচ্ছা, তাহলে এই ভাইরাস জনিত রোগটা অবশ্যই ভাইরাসের মাধ্যমে ছড়াবে, এবং ভাইরাসের মাধ্যমে প্রথম ছড়ায় ডেনমার্কে। তাহলে এমপক্স প্রথম ছড়ায় কোন জায়গায়? ডেনমার্কে। কিন্তু ডেনমার্কে প্রথম যখন এমপক্স ছড়ায় তখন মানব দেহে ছড়ায় নাই, ছড়াইছে কোন জায়গায়? ছড়াইছে হচ্ছে প্রাণী দেহে। তাহলে এমপক্স প্রথম প্রাণী দেহে সংক্রমিত হয়। এমপক্স প্রথম প্রাণী দেহে সংক্রমিত হয় কোন দেশে ভাই? সংক্রমিত হয় ডেনমার্ক, স্ক্যান্ডিনেভিয়ান দেশ। ডেনমার্কে প্রথম প্রাণী দেহে এই এমপক্স ভাইরাসটার সংক্রমণ ঘটে। আর যদি বলা হয় মানব দেহে প্রথম কোন দেশে ছড়াইছে? মানব দেহে, মানব দেহে প্রথম সংক্রমিত হয়, মানব দেহে প্রথম এমপক্স ভাইরাস সংক্রমিত হয় কঙ্গোতে। মানব দেহে প্রথম এমপক্স ভাইরাস সংক্রমিত হয় কোন দেশে? কঙ্গোতে। আচ্ছা, সো কঙ্গোতে যখন এমপক্স ভাইরাসটা প্রথম ছড়ালো, তারপরে কিন্তু এমপক্সের একটা প্রতিষেধক তৈরির চিন্তা ভাবনা শুরু হয়, এবং এই এমপক্স ভাইরাসটা থামানোর জন্য কঙ্গোতে কিন্তু, যেহেতু মানব দেহ নিয়ে আমাদের মেইন কনসার্ন, সো মানব দেহে যেহেতু ছড়ায় পড়ছে কঙ্গোতে, সো কঙ্গোতে একটা প্রতিষেধক আমাদের পাঠানো উচিত। এমপক্সের টিকা গত বছর অর্থাৎ 2024 সালে কিন্তু ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, যার সদর দপ্তর হচ্ছে জেনেভায়, সুইজারল্যান্ডের জেনেভায়, এই হু বা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এরা প্রথম এমপক্সের টিকার অনুমোদন দেয়। এবং এই অনুমোদনটা দেয় কবে? এই অনুমোদন দেয় 13ই সেপ্টেম্বর 2024। তাহলে যদি আসে যে এমপক্সের টিকা কবে অনুমোদন পায়, সেটা হচ্ছে 13ই সেপ্টেম্বর 2024 এমপক্সের টিকা অনুমোদন পায়। আচ্ছা, এখন আসো, যেহেতু কঙ্গোতে এই ভাইরাসটা ছড়ায় গেছে, তাহলে কঙ্গোতে আমাদের টিকার চালান পাঠাইতে হবে। কঙ্গোতে টিকার চালান পাঠানো হয় কবে? কঙ্গোতে প্রথম টিকার চালান পাঠানো হয় 5 সেপ্টেম্বর 2024। আচ্ছা, এখন আসো, এই যে টিকার চালান আমরা কঙ্গোতে পাঠাইলাম, এখন আমাদের কি কঙ্গোতে টিকার চালান পাঠানোর জন্য কোনো স্পন্সর লাগবে না? কেউ একজন তো অর্থায়ন করবে অবশ্যই টিকার চালানটা পাঠানোর জন্য। সেই অর্থটা দিছিল কারা? সেই অর্থ দিছিল ইউরোপিয়ান ইউনিয়ন। কারা দিছিল? ইউরোপিয়ান ইউনিয়ন। তার মানে আমি আবার একটু বলে রাখতেছি, এমপক্স একটা ভাইরাস জনিত রোগ, এবং এই এমপক্স প্রথম সংক্রমিত হয় প্রাণীদেহে ডেনমার্কে, মানব দেহে প্রথম সংক্রমিত হয় কঙ্গোতে এই বছর, মানে গত বছর। এবং সংক্রমিত হওয়ার পর প্রথম হু, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বা বিশ্ব স্বাস্থ্য সংস্থা, এরা এমপক্সের টিকার অনুমোদন দিছে 13ই সেপ্টেম্বর 2024। এবং এমপক্সের টিকার প্রথম চালান অনুমোদন দেওয়ার আগেই কঙ্গোতে পাঠাইছে কারা? পাঠাইছে হচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন। কবে পাঠালো? 5 সেপ্টেম্বর 2024। এমপক্স যেহেতু একটা মহামারী, এবং এমপক্স যেহেতু সম্প্রতি আগমন করা একটা ভাইরাস, মানব দেহে সংক্রমিত সাম্প্রতিক একটা ভাইরাস, তো এমপক্স থেকে প্রশ্ন আসতে পারে। আচ্ছা, এবার আসো, এমপক্সের পাশে আমরা একটা নাম দেখতে পাচ্ছি, ওয়েস্ট নাইল ভাইরাস। কি ভাইরাস ভাই? ওয়েস্ট নাইল ভাইরাস। এখন ওয়েস্ট নাইল ভাইরাসটা অনেক আগের ভাইরাস। ভাইরাস মূলত সংক্রমিত হয় সম্প্রতি, আর সম্প্রতি যদি সংক্রমণ করে, তাহলে এর আগে কিন্তু এটা আবিষ্কৃত হয়ে গেছে অলরেডি একবার। তাহলে কি হলো? এই ওয়েস্ট নাইল ভাইরাস প্রথম আবিষ্কৃত হয় 1965 সালে, এবং প্রথম আবিষ্কৃত হয়েছিল উগান্ডায়, এরা আফ্রিকায়। তোমরা দেখবা যে আফ্রিকার দেশগুলোতে বেশিরভাগ সময় ভয়ঙ্কর ভয়ঙ্কর ভাইরাসগুলো আবিষ্কৃত হয়। যদি করোনা ভাইরাস আমরা দেখছি, করোনা মহামারী, এটা আবিষ্কৃত হয়েছে চীনে, এইচএমপিভি আবিষ্কৃত হয়েছে চীনে, কিন্তু এর বাইরে আরো বেশিরভাগ সংখ্যক গুরুত্বপূর্ণ যে ভাইরাসগুলো, যেগুলো মানব বিশ্বে একটা ত্রাস তৈরি করে গেছে, সেগুলো সবগুলারই প্রায় আবিষ্কার হয়েছে তোমার আফ্রিকার দেশগুলোতে। কেন? কারণ আফ্রিকার দেশগুলোর মানুষের জীবনমান খুবই নিম্নমানের, আর যার কারণে ওই দেশগুলোতে সংক্রমণ হয় বেশি। যেমন তোমরা একটা ভাইরাসের নাম শুনে থাকবে, ইবোলা ভাইরাস। এই ইবোলা ভাইরাসে কিন্তু করোনা মহামারীর মতো একটা সময় পুরো বিশ্বের ত্রাস ছিল। তো ইবোলা ভাইরাসে কিন্তু আফ্রিকা থেকেই আসছে। দেখা তাহলে ওয়েস্ট নাইল ভাইরাস কি? ওয়েস্ট নাইল ভাইরাস সেম আফ্রিকা থেকে আবিষ্কৃত হয়েছিল, উগান্ডা থেকে আবিষ্কৃত হয়েছিল। কিন্তু এই 2024 সালে সম্প্রতি ওয়েস্ট নাইল ভাইরাসটা সংক্রমণ ঘটায় কোন দেশে? ইসরায়েলে। তাহলে যদি বলা হয় সম্প্রতি ওয়েস্ট নাইল ভাইরাস কোন দেশে সংক্রমিত হয়েছে? ইসরায়েলে। আর ওয়েস্ট নাইল ভাইরাস আবিষ্কৃত হয়েছিল কোন দেশে? আবিষ্কৃত হয়েছিল আফ্রিকার দেশ উগান্ডাতে। আচ্ছা, এবার চলে আসেন, এই যে ওয়েস্ট নাইল ভাইরাস, প্রশ্ন হচ্ছে যে ওয়েস্ট নাইল রোগটা বা ভাইরাসটি কিসের মাধ্যমে ছড়ায় বা কোন প্রাণীর মাধ্যমে ছড়ায়? মনে রাখবেন, ওয়েস্ট নাইল এমন একটা ভাইরাস যেটা মূলত ছড়ায় আপনার এই পোকামাকড়ের মাধ্যমে। ওকে, সো ওয়েস্ট নাইল ভাইরাস
ওয়েস্ট নাইল ভাইরাস পোকামাকড়ের মাধ্যমে ছড়ায়। এখন এই পোকামাকড়টা কোনটা? এই পোকামাকড় হচ্ছে কিউলেক্স জাতীয় একটা মশা, কিউলেক্স মশা। আচ্ছা, কিউলেক্স মশা। তাইলে যদি বলা হয় ওয়েস্ট নাইল ভাইরাস কিসের মাধ্যমে সংক্রমিত হয়? সংক্রমিত হয় এক জাতীয় পোকার মাধ্যমে, মানে পোকামাকড়ের মাধ্যমে, যার নাম হচ্ছে কিউলেক্স মশা। কিউলেক্স জাতীয় মশা কামড়ালেই ওয়েস্ট নাইল ভাইরাস ছড়ায়। তার মানে আমরা পড়ে নিলাম ওয়েস্ট নাইল ভাইরাস সম্প্রতি সংক্রমিত হয় ইসরায়েলে, সৃষ্টি হয়েছিল উগান্ডায়, ছড়ায় কিউলেক্স জাতীয় মশার কামড়ের মাধ্যমে। এরপর আমরা দেখতে পাচ্ছি চাঁদপুরি ভাইরাস। চাঁদপুর নামটা শুনলেই মনে হচ্ছে যে মনে হয় বাংলাদেশে সংক্রমিত একটা ভাইরাস বা বাংলাদেশে আবিষ্কৃত একটা ভাইরাস, কিন্তু না, এই চাঁদপুরি ভাইরাসটা হচ্ছে ভারতের একটা ভাইরাস। ভারত, তো এই ভাইরাসটা আবিষ্কৃত হয়েছিল ভারতে এবং সম্প্রতি এই ভাইরাসটা ছড়াইছে ভারতেই। তার মানে চাঁদপুরি ভাইরাস কোন দেশের? চাঁদপুরি ভাইরাস হচ্ছে কোন দেশের? ভারতের। আচ্ছা, এবার আমরা একটু চলে আসি। যেহেতু আমরা দেখলাম যে HMPV নামে নতুন একটা ভাইরাস আসছে, তো এই ভাইরাসটা একেবারে যেহেতু নতুন, এই ভাইরাসে একটু কথা বলা যাক। আসেন, HMPV, HMPV, ওকে। সো HMPV-র ফুল ফর্ম হচ্ছে হিউম্যান মেটা নিউমো ভাইরাস। হিউম্যান মেটা নিউমো ভাইরাস হচ্ছে HMPV। এই যে HMPV, এই ভাইরাসটা সংক্রমিত হয়েছে কোথায়? এই ভাইরাসটা আবিষ্কৃত হয়েছে চীনে, আবিষ্কার হয় চীনে। দ্বিতীয় পাওয়া যায়, দ্বিতীয়বার সংক্রমিত হয় জাপানে। তৃতীয় দেশ হিসেবে সংক্রমিত হয় ভাইরাসটা মালয়েশিয়ায়। এবং এই ভাইরাসটার চতুর্থ সংক্রমণ ঘটে ভারতে। কোথায়? ভারতে। তার মানে HMPV ভাইরাসের কথা বললাম, এটা হচ্ছে হিউম্যান মেটা নিউমো ভাইরাস, যেটা আবিষ্কৃত হয় চীনে, দ্বিতীয়বার সংক্রমিত হয় জাপানে, তৃতীয় সংক্রমিত হয় মালয়েশিয়ায় এবং চতুর্থ সংক্রমিত হয় ভারতে। আর গতকালকের আগের দিন, গত পরশু বাংলাদেশে নতুন একটা ভাইরাস পাওয়া গেছে। যেই ভাইরাসটা আবিষ্কৃত হয়েছিল বলেছি এর আগে 1950 সালে আবিষ্কৃত হয়, কিন্তু গতকালকের আগের দিন নতুন করে এই ভাইরাসটা বাংলাদেশে সংক্রমিত হয়েছে, যার নাম হচ্ছে রিও ভাইরাস, বাংলাদেশ। সো ভাইরাস ব্যাকটেরিয়া নিয়ে যে ইনফরমেশন গুলো বললাম, এই ইনফরমেশন গুলোই আপনারা নোট করে রাখবেন। আর এবছরের ভর্তি পরীক্ষায় একটা ভাইরাস থেকে প্রশ্ন আসাটা খুবই স্বাভাবিক। সেই ক্ষেত্রে আমরা যে 5টা ভাইরাসের কথা আপনাদেরকে বললাম, এই 5টা ভাইরাস থেকে একটা কমন আসবে ইনশাল্লাহ। ওকে, সো আপনারা একটু অ্যাক্টিভিটি দেখি যারা ক্লাসে আছেন। এই যে মানে আবল তাবল বলা শুরু করছে ক্লাস, মানে ইয়েতে এসে কি এর ফুল দেয়, পাখি দেয়, আল্লাহ জানে। ফ্রেন্ডদেরকে মেনশন দিতে বলছি, সেটা আপনারা দেন না। আমি কিন্তু ক্লাস শেষ করে দিব, বুঝছেন? ক্লাস শেষ করে দিব, আপনারা এই যে এখন পর্যন্ত শেয়ার করে নাই। এতগুলো মানুষ 180 জন ক্লাস করতেছে, শেয়ার নাই ক্লাসের মধ্যে, তাইলে আমি ক্লাস করব না। আমি ক্লাস শেষ করে দেবো নাকি বলেন? আপনারা সবাই যারা যারা ক্লাসে আছেন সবাই 5 জন করে বন্ধুদেরকে মেনশন দেন। আর বন্ধু যদি না থাকে তাহলে গার্জিয়ানের মেনশন দিবেন যে আম্মু আমি ক্লাস করতেছি। আপনার বাপ মারে মেনশন দিয়ে দেখান যে আপনি ক্লাসের মধ্যে আছেন। সারাদিন তো ফেসবুক চালান, মানুষজন তখন রাগারাগি করে, ঠিক না? তো ফ্যামিলিকে মাঝে মধ্যে কি করবেন, ফেসবুকে মেনশন দিয়ে দেখাবেন যে দেখো আমি ফেসবুক চালাইতেছি কিন্তু হুদাই না, আমি ফেসবুকে শেষে ক্লাস করতেছি। তাহলে সবাই হচ্ছে মেনশন দেন, ফ্রেন্ডদেরকে মেনশন দেন। আর পাশাপাশি হচ্ছে গিয়ে আপনারা ক্লাসটাকে সবাই শেয়ার করে দেন, টাইমলাইনে একটা শেয়ার দিয়ে রাখেন ক্লাসটা। ওকে, সবাই ক্লাসটা টাইমলাইনে শেয়ার দিয়ে রাখেন। ওকে, সো আলিম খান আছে, মেঘ রশিদ, পেরোসা প্রীতি, আচ্ছা শাহিন ইসলাম আছে, ফ্রেন্ডদেরকে মেনশন দিচ্ছে। এই যে নিশাদ আয়শা আবার ডোনাল্ড ট্রাম্পের মেনশন দেয়, ও প্রতি ক্লাসের মধ্যে একবার ডোনাল্ড ট্রাম্পের মেনশন দেয়। ডোনাল্ড ট্রাম্পের নিয়ে ক্লাস করার কি দরকার? সুলতান রুটি ফ্রেন্ডকে মেনশন দিচ্ছে। কাফিয়া আহমেদ বলছে শেয়ার ডান। ওকে, কোহিনুর বলছে সবাইকে মেনশন দিছি। ওকে, হ্যাঁ সবাই মেনশন দেন। আমি নেক্সট টপিকে যাবো না ভাই, আপনাদেরকে 2টা ক্লাসের মধ্যে 4, 4, 8 নাম্বারের কমন দেখাই দিছি, আপনারা ফ্রেন্ডদেরকে মেনশন দেন না। আচ্ছা, ওকে, আলিম খান নাকি বর্ণতে বসে আমার ক্লাস করতেছে। তো বর্ণতে না ফোন চালাতে দেয় না নাকি? তুই তাহলে কেমনে ক্লাস করিস আমার ক্লাস? ওকে, এরপরে আমরা চলে আসি নেক্সট টপিকে। ওকে, নেক্সট টপিকে আসার আগে আমাদের বইটা চলে আসছে, ভিটামিন জিকে নামে একটা বই। আপনারা জানেন ভিটামিন জিকে 3.0 ভার্সন চলছে, গত 3 বছর ধরে বইটা আমরা ছাড়ছি। এবং ভিটামিন জিকে বাংলাদেশের প্রথম ইন্টারেক্টিভ বুক, যেই বুকটা আপনি একবার যদি কিনে রাখেন
অর্থাৎ 100 টাকা দিয়ে বইটা কিনে ফেললে এটা একটা পিডিএফ বুক, এবং 100 টাকা দিয়ে বইটা কিনলে এখানে আপনার ইন্টারঅ্যাক্টিভ প্রতিটা টপিক ভিত্তিক সাম্প্রতিকের ক্লাস পাবেন। তো সাম্প্রতিক আমরা বই কিনি বাজার থেকে মেলাই, কিন্তু বইয়ের সাথে ক্লাস থাকে না, যার জন্য আমরা বুঝতে পারি না যে আমরা কি পড়বো না, কতটুক বাদ দিব, কতটুক ইম্পর্টেন্ট। তো এই বইটা কিনলে আপনারা কি সাম্প্রতিকের ক্লাসও পাচ্ছেন, বইও পাচ্ছেন, আর 24/7 আমার সাথে কানেক্ট করতেছেন একটা টেলিগ্রাম গ্রুপের মাধ্যমে, যেখানে আপনার যে কোনো সমস্যা, সেটা সাম্প্রতিক হোক আর সাম্প্রতিকের বাইরে হোক, আমি আপনাদেরকে 24/7 সলভ করে দিচ্ছি। তো এই গ্রুপটা, এই বইটা কিনে নেন সবাই। পরীক্ষার আগে আপনারা শতভাগ নাম্বার নিশ্চিত করতে চাইলে ভিটামিন জি কেটা এখনই কিনে ফেলেন। কিনতে আমাদের কি করবেন, আমাদের ওয়েবসাইটে ভিজিট করবেন, আপনাদের কমেন্ট বক্সে লিংক দেওয়া আছে। আর না হলে আপনারা যেটা করবেন, আমাদের ফেসবুক যে পেজটাতে আপনারা ক্লাসটা করছেন, এখানে আপনারা একটা মেসেজ দিবেন যে ভিটামিন জি কে কিনতে চান। মনে রাখবেন এই বইটা থেকে গত বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় 8টা সাম্প্রতিকের মধ্যে 6টা কমন এসেছিল, এবং এর আগের বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে 12টা সাম্প্রতিকের মধ্যে 10টা এসেছিল, এবং এবার আমরা আশা করতেছি ইনশাআল্লাহ 100%ই এই বই থেকে কমন চলে আসবে। এই বইটা আপনারা আজকে কিনলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরেও গুচ্ছ ভর্তি পরীক্ষা পর্যন্ত এই বইটা আপডেট হতে থাকবে, যেখানে বাজারের অন্য সব বই বন্ধ হয়ে যাবে, কিন্তু এই বইটা সাম্প্রতিক আপডেট করে যাবে আবার, আপনারা ফ্রিতেই পেয়ে যাবেন। সো এটা এখনই কিনে ফেলেন। ওকে, সো এরপর চলে আসি। আচ্ছা, নুসরাত নাবিল হাসান আপডেট কবে আসবে? আপডেট এখনো চলতেছে, এই যে লাস্ট আপডেট যেটা আছে সেটা এখনো চলতেছে। কালকে অথবা পরশু তোমরা এই আপডেটটা পেয়ে যাবে এই বইয়ের। ওকে, এরপর আমরা চলে আসি পরের টপিকে, বাশার আল আসাদ। দেখেন, এই বছর দুইজন স্বৈরাচারী শাসকের পতন ঘটলো। একজন বাংলাদেশের শেখ হাসিনার পতন ঘটছে। শেখ হাসিনার পতন নিয়ে আমরা মোটামুটি সবকিছুই জানি, কারণ জুলাই অভ্যুত্থান সম্পর্কে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম। কিন্তু যেই ব্যক্তিকে নিয়েও প্রশ্ন আসতে পারে, যে দেশটা নিয়ে এবার প্রশ্ন আসতে পারে, সেই দেশটা, সেই ব্যক্তিটা আমাদের পড়ে রাখতে হবে বাংলাদেশের বাইরে, এবং সেটা হচ্ছে সিরিয়া। আপনারা জানেন সিরিয়াতে স্বৈরাচারী বাশার আল আসাদ সরকারের পতন ঘটেছে খুবই রিসেন্টলি, মানে গত বছর একদম শেষ দিকে। তো তাকে নিয়ে আমরা একটু এখন পড়বো। আচ্ছা, বাশার আল আসাদ, মূলত বাশার আল আসাদ হচ্ছেন একজন শিয়াপন্থী মুসলিম। কি পন্থী মুসলিম ভাই? শিয়াপন্থী মুসলিম, শিয়াপন্থী। আচ্ছা, মুসলিমদের মধ্যে দুইটা গ্রুপ কিন্তু আছে, আপনারা জানেন, একটা হচ্ছে সুন্নি মুসলিম, একটা হচ্ছে শিয়া মুসলিম। যেমন আমি হচ্ছে সুন্নি মুসলিম, আপনারা যারা ক্লাস করতেছেন ম্যাক্সিমামই সুন্নি মুসলিম। বাংলাদেশ সাধারণত সুন্নি মুসলিমদেরই বেশি পাওয়া যায়। শিয়া মুসলিম কারা? শিয়া মুসলিমদের কিছু রিচুয়াল আপনারা দেখছেন, যে মহরম বলতে বা হচ্ছে যে হাসান হোসাইনের মৃত্যু দিবসে তারা মূলত হচ্ছে বিভিন্ন ধরনের আচার অনুষ্ঠান পালন করে, গায়ের মধ্যে বাড়ি টাড়ি দিয়ে শিকল টিকল দিয়ে রক্তপাত ঘটায়। তাদের রিচুয়ালটা হচ্ছে মনে করেন শিয়া। বাংলাদেশে আমাদের যে পুরান ঢাকায়ও একটা শিয়া মসজিদ আছে। তো শিয়া একটা গোত্র, সুন্নি মুসলিম আর একটা গোত্র। আচ্ছা, এই যে বাশার আল আসাদ, উনি ছিলেন শিয়া। মূলত কিছু দেশ আছে, যেমন ইরান কিন্তু শিয়াপন্থী দেশ। তারপর তুরস্ক হচ্ছে শিয়াপন্থী দেশ। কিন্তু আবার সৌদি আরব, এই সৌদি আরব কিন্তু আবার সুন্নিপন্থী দেশ। দেখবেন যারা শিয়া সমর্থিত সরকার কিংবা শিয়া গোষ্ঠীর লোক, তাদেরকে তুরস্ক এবং ইরান সমর্থন করে। আবার দেখবেন সুন্নিপন্থী যারা, তাদের সাথে মূলত কারা থাকে? সৌদি আরবের সমর্থন থাকে। যদি বাংলাদেশের কথা ভিন্ন, বাংলাদেশকে কেউ সমর্থন করে না। আচ্ছা, এবার চলে আসেন, তাহলে শিয়াপন্থী যেহেতু বাশার আল আসাদ সরকার, তাকে সমর্থন দিবে কারা? তাকে সমর্থন দিবে আমাদের ইরান এবং তুরস্ক। আচ্ছা, এবার চলে আসেন, শিয়াপন্থী বাশার আল আসাদ সরকার ওনার দেশের 10% শিয়া মুসলিমের প্রতিনিধিত্ব করেন। তাহলে বাকি যেই 90%, সিরিয়াতে বাকি যেই 90% মুসলিম আছে, তারা কারা? তারা হচ্ছে সুন্নিপন্থী। তারা কারা ভাই? তারা হচ্ছে সুন্নি। এই যে সুন্নি 90% আর শিয়া আছে 10%, এই জন্যই বলা হয় যে মধ্যপ্রাচ্যের কোন দেশে সংখ্যালঘুদের সরকার বিদ্যমান ছিল। আমি আবার বলতেছি, মধ্যপ্রাচ্যের কোন দেশে সংখ্যালঘুদের সরকার বিদ্যমান ছিল। যদি এই প্রশ্ন আসে তাহলে আপনারা বলবেন সিরিয়া। কেন? কারণ সিরিয়ায় সুন্নি 90%, শিয়া 10%, কিন্তু শিয়াদের পক্ষে থেকে সরকার এতদিন আপনার কোথায় ছিল? সরকার ব্যবস্থায় ছিল, শিয়াদের প্রেসিডেন্ট ছিল। এই জন্য যদি প্রশ্ন করা হয় মধ্যপ্রাচ্যের কোন দেশে সংখ্যালঘুদের সরকার বিদ্যমান ছিল, তাহলে সেটা হবে সিরিয়া। কারণ সিরিয়ার বাশার আল আসাদ ছিলেন শিয়াপন্থী এবং শিয়ারা ছিল মাত্র 10%, অর্থাৎ সংখ্যালঘু ছিল তারা, এবং তাদেরই প্রেসিডেন্ট ছিল। ওকে, তো এবার চলে আসেন, বাশার আল আসাদ উনি 24 বছর ক্ষমতায় ছিলেন। কত বছর ভাই? 24 বছর। 2000 সালে ক্ষমতা ঢুকছিলেন, এবং উনি ক্ষমতা থেকে নামছে 8 ডিসেম্বর 2024 উনার পতন হয়েছে। আচ্ছা, এখন আসেন, যে কোনো সরকার, যে কোনো রাজনৈতিক দল, মানে যে কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব অথবা ক্ষমতাচ্যুত যে কোনো সরকার প্রধান, তাদের রাজনৈতিক দলের নাম মুখস্থ রাখবেন। নাম্বার 1, মোহাম্মদ মুরসিকে নিয়ে এই পর্যন্ত অনেকবার প্রশ্ন আসছে। আপনার হচ্ছে কি বলে, মুয়াম্মার আর গাদ্দাফিকে নিয়ে পর্যন্ত অনেকবার প্রশ্ন আসছে বিশ্ববিদ্যালয়ে। তাদের যে দল, সেই দল সম্পর্কে প্রশ্ন আসবে। তার মানে আপনাকে কি করতে হবে? রাজনৈতিক দলগুলো জেনে রাখতে হবে। আচ্ছা, এবার চলে আসেন, আমরা যে ট্রাম্প নতুন সরকার গঠন করছে,
এই আমেরিকার 47তম মার্কিন প্রেসিডেন্ট। তো এই মার্কিন প্রেসিডেন্ট 47তম, ওনার দলের নাম আমরা সবাই মুখস্থ জানি, রিপাবলিকান পার্টি। কিন্তু আমরা কিন্তু জানি না তাম বিশ্বের আরেকজন প্রভাবশালী নেতা যার নাম হচ্ছে ভ্লাদিমির পুতিন। আপনারা কেউ কি বলতে পারবেন যে ভ্লাদিমির পুতিনের রাজনৈতিক দলের নাম কি? একটু কমেন্টে জানান তো যে ভ্লাদিমির পুতিনের রাজনৈতিক দলের নাম কি? আপনি একটু কমেন্টে জানান ভ্লাদিমির পুতিনের রাজনৈতিক দলের নাম কি? দেখি সারাদিন তো পুতিন পুতিন করেন, পুতিনের রাজনৈতিক দলের নাম কি একটু বলেন তো। ওকে, এখনো অনেকে মেনশন দিয়ে যাচ্ছেন, সবাইকে থ্যাংক ইউ। যারা মেনশন দেন নাই তারা মেনশন দেন, আর শেয়ার আমি দেখতে পাচ্ছি না। তো আপনারা যারা শেয়ার করেন নাই তারা প্রত্যেকে হচ্ছে ক্লাসটাকে শেয়ার দিয়ে দেন, নিজের টাইমে শেয়ার দিয়ে দেন, না হলে এই টপিকের পরে ক্লাস শেষ হয়ে যাবে। ওকে, তো সবাই একটু অ্যান্সার দেন যে ভ্লাদিমির পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট, তার রাজনৈতিক দলের নাম কি? সূচনা ইসলাম চলে আসছে, ওয়ালাইকুম সালাম সূচনা। ভ্লাদিমির পুতিনের রাজনৈতিক দলের নামটা একটু বলেন ভাই। ভ্লাদিমির পুতিনের রাজনৈতিক দলের নাম কে পারেন? একজন হচ্ছে কমিউনিস্ট পার্টি, আবু বকর শামস। ওকে, আরো আমরা অ্যান্সার নেই, যখনই হচ্ছে রাইটটা হবে তখন আমি থামাই দিব। আরো একটা অ্যান্সার নেই আমরা। কমিউনিস্ট পার্টি, আরেকজন বলতেছে কমিউনিস্ট পার্টি। ভ্লাদিমির পুতিন কমিউনিস্ট পার্টি বলতেছে তার রাজনৈতিক দলের নাম কে ভাই? একজনটা দেখে কি বাকিরা কমিউনিস্ট পার্টি বলতেছেন? শেখ সুরাইয়া সারা বলছে ইউনাইটেড রাশিয়া, শেখ সুরাইয়া সারা। ওকে, বাকিরা কমিউনিস্ট পার্টি অ্যান্সার আসতেছে বেশি, পুতিন কমিউনিস্ট পার্টির অ্যান্সার আসতেছে বেশি। আচ্ছা, ভ্লাদিমির পুতিনের রাজনৈতিক দলের নাম হচ্ছে ইউনাইটেড রাশিয়া। ভ্লাদিমির পুতিন রাশিয়ান প্রেসিডেন্ট, তার রাজনৈতিক দলের নাম হচ্ছে ইউনাইটেড রাশিয়া। সবাই নোট করে রাখেন। আচ্ছা, এবার একটু বলেন তো, আমরা তো জানি ইসরায়েলের প্রধানমন্ত্রী, তাকে আমরা চিনি বেনিয়ামিন নেতানিয়াহু। তো বেনিয়ামিন নেতানিয়াহু আলোচনায় থাকা একজন ব্যক্তি, যদি উনি খারাপ মানুষ তা উনি আলোচনায় আছেন। একটু বলেন তো বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক দলের নাম কি? কে কি জানেন? ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক দলের নাম কি? একটু কমেন্টে জানান। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক দলের নাম কি? একটু কমেন্টে জানান। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ভাইয়া ঢাকার বাইরে ভিটামিন জি কিভাবে পাওয়া যাবে? ভাইয়া ঢাকার বাইরে শুধুমাত্র বাংলাদেশের বাইরে থাকলেও ভিটামিন জি কিনতে পারবে, কারণ এটা কোনো লাইব্রেরিতে পাওয়া যায় না। এটা একটা পিডিএফ ইন্টারেক্টিভ বুক, যেটাতে তুমি পিডিএফটা পাবা। কারণ যদি তুমি পিডিএফ না পাও তাহলে তো আমরা আপডেট করবো কিভাবে? তুমি তো একবারই বইটা কিনবা, বারবার তো আর কিনবা না। সো একবার কিনলে আমরা শুধু কি করবো, ওই বইটা আপডেট করে দিব। স্বয়ংক্রিয়ভাবে আপডেট হবে, তুমি জাস্ট ফোনে আপডেট পেয়ে যাবে অথবা ল্যাপটপে আপডেট পেয়ে যাবে। তোমার কাছে ফোন থাকলে ফোন, ল্যাপটপ থাকলে ল্যাপটপ, ডিরেক্ট আপডেট ভার্সনটা পড়বা। ওকে, সো এটা তোমরা হচ্ছে কিনতে পাবা, তোমরা পিডিএফ ভার্সনটা কিনে নাও। এখানে লিঙ্ক দেওয়া আছে আমাদের কমেন্ট বক্সে, এবং পাশাপাশি তোমরা যেটা করবা সেটা হচ্ছে আমাদের ফেসবুক পেজে নক করতে পারো ডিউরিমার্সের। ওকে, সো একজনকে দেখতে পাচ্ছি আবু বকর বলছে লিকুদ পার্টি, প্রীতি বলছে লিকুদ পার্টি, শামস বলছে লিকুদ পার্টি। আচ্ছা, ইয়েস। সো আপনাদেরকে যেটা বললাম যে ইউনাইটেড রাশিয়া হচ্ছে ভ্লাদিমির পুতিনের দল, এবং বেনিয়ামিন নেতানিয়াহুর দলের নাম হচ্ছে লিকুদ পার্টি। দুইটা গুরুত্বপূর্ণ দল পৃথিবীতে যারা ত্রাস সৃষ্টি করে চলতেছে, তাদের নাম কিন্তু আপনারা জানেন না, রাজনৈতিক দলের নাম জানতে হবে। আচ্ছা, তো এবার চলে আসেন যে প্রীতি বলতেছে কি করে কিনবো। ভাইয়া আপনারা যেটা করেন, কমেন্ট বক্সে আমি একটু বলবো, এই কন্ট্রোল রুম কমেন্ট বক্সে একটু ভিটামিন জি কে লিঙ্কটা দিয়ে দেন। ভিটামিন জি লিঙ্কটা এখনই কমেন্ট বক্সে দেওয়া হবে, আপনারা ভিটামিন জি কে লিঙ্কে ক্লিক করে কিনে নিতে পারবেন, অথবা আমাদের ফেসবুক পেজে ইনবক্স করতে পারবেন। এখনই লিঙ্কটা দিয়ে দিবে, ঠিক আছে? পিন কমেন্টে দিয়ে দেন। ওকে, তো চলে আসেন তাইলে আমাদের বাশার আল আসাদ সরকার, এই আসাদ সরকারের একটা রাজনৈতিক দল, তার রাজনৈতিক দল হচ্ছে বার্থ পার্টি। তাহলে রাজনৈতিক দলের নাম কি ভাই? বার্থ পার্টি। তাহলে বাশার আল আসাদের রাজনৈতিক দলের নাম হচ্ছে বার্থ পার্টি। যেহেতু উনি সম্প্রতি ক্ষমতাচ্যুত হয়েছে, পদচ্যুত হয়েছেন, তার রাজনৈতিক দল থেকে প্রশ্ন আসতে পারে যে সম্প্রতি ক্ষমতাচ্যুত বাশার আল আসাদ সরকারের রাজনৈতিক দলের নাম কি? বার্থ পার্টি। ওকে, এবার চলে আসেন। উনি তো 8 ডিসেম্বর 2024 ক্ষমতাচ্যুত হয়েছেন, ঠিক না? উনি বর্তমানে নির্বাসিত অবস্থায় আছেন কোন দেশে? উনি নির্বাসিত অবস্থায় আছেন রাশিয়াতে। তাহলে বাশার আল আসাদ বর্তমানে নির্বাসিত অবস্থায় আছেন কোন দেশে? রাশিয়াতে। আচ্ছা, এবার আসেন, আমরা যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে একটা আন্দোলন করছি, মানে জুলাই অভ্যুত্থান, এই জুলাই অভ্যুত্থানে আমাদেরকে যে নেতৃত্ব দিছে, অবশ্যই একটা গ্রুপ ছিল, সেই গ্রুপটার নাম ছিল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যেটা আমরা গত ক্লাসে তার আদ্যপন্ত সবকিছু পড়ছি। আচ্ছা, আমাদেরকে যদি নেতৃত্ব দিয়ে থাকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, তাহলে সিরিয়ার মানুষ যে আন্দোলনটা করছে আসাদ সরকারের বিরুদ্ধে, তাদেরকে কি কোনো একটা দল নেতৃত্ব দিছে না? অবশ্যই একটা দল নেতৃত্ব দিছে। তাহলে লিখে রাখেন যে সিরিয়ার বিপ্লবী দল, লেখেন
অভ্যুত্থানে মানে সিরিয়ার অভ্যুত্থানে নেতৃত্ব দানকারী দল সিরিয়ার এই অভ্যুত্থানের নেতৃত্ব দিছে কারা? নেতৃত্ব দিছে এইচটিএস নামের একটা গোষ্ঠী। আমাদের যেমন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছিল, ওদের ছিল এইচটিএস। তাহলে এইচটিএস এর পূর্ণরূপ কি? এইচটিএস এর পূর্ণরূপ হচ্ছে হায়াত তাহরির আল শাম। হায়াত তাহরির আল শাম। তাহলে এইচটিএস বা হায়াত তাহরির আল শাম এই দলটাই বা এই বিপ্লবী দলটাই বাশার আল আসাদ সরকারের পতনের পেছনে কাজ করে গেছে। আচ্ছা, এখন আসেন, আমাদের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কি সমন্বয়কগণ ছিলেন না? তাহলে এই সমন্বয়কদের মতোই তাদের দেশের এইচটিএস এরও কিন্তু সমন্বয়ক ছিলেন, প্রধান ছিলেন। তো এইচটিএস কে যিনি সমন্বয় করছেন তার নাম কি? তাহলে আমরা লিখি এইচটিএস প্রধান বা বিপ্লবীদের প্রধান যিনি ছিলেন তার নাম ছিল মুহাম্মদ আল জোলানি। তাহলে এই জোলানি কি করছে? এই জোলানি সিরিয়ার বিপ্লবের নেতৃত্ব দিছে। এইচটিএস এর প্রধান সমন্বয়ক ছিলেন মোহাম্মদ আল জোলানি বা বাশার আল আসাদ সরকারকে পতনের পেছনে যে সবচেয়ে বেশি ভূমিকা পালন করছে, যে সবাইকে সংঘবদ্ধ করছে, তার নাম ছিল জোলানি। তো জোলানি নামটা মুখস্থ রাখবেন। আচ্ছা, এবার চলে আসেন, আমাদের দেশে তো শেখ হাসিনা পালায় যাওয়ার পরে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে। তাহলে সিরিয়াতে সেম ভাবে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠন হবে। আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার, এই অন্তর্বর্তীকালীন সরকারের নাম মানে প্রধান উপদেষ্টার নাম কি? ডক্টর মোহাম্মদ ইউনূস। তাহলে সিরিয়ার তো একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে। তাহলে আমরা দেখি সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী, সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী মুহাম্মদ আল বশির। তাহলে সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রীকে? সিরিয়ার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানমন্ত্রী হচ্ছেন মুহাম্মদ আল বশির। ওকে, আচ্ছা, ভিটামিন জি কে লিঙ্কটা চলে গেছে। আপনারা যারা ভিটামিন জি এখনো কিনেন নাই তারা এই লিঙ্কে ক্লিক করে 100 টাকা দিয়ে ভিটামিন জি টা কিনে নেন। এরকম সাম্প্রতিক গুরুত্বপূর্ণ ক্লাস আপনারা পাবেন এবং পাশাপাশি বইটা পাচ্ছেন, যে বইটা গুচ্ছ ভর্তি পরীক্ষা পর্যন্ত প্রতিনিয়ত আপডেট হতে থাকবে স্বয়ংক্রিয়ভাবে, এবং আপনারা নিউজগুলো সব পেয়ে যাবেন এখানে গুরুত্বপূর্ণ সাম্প্রতিকের। এবং পাশাপাশি একটা সলভ গ্রুপে আপনারা কানেক্টেড থাকবেন, যেখানে আপনারা সব সময় ক্লাস করতে পারবেন টিচারের। ওকে, জোলানি আসাদ সরকার যারা আছে সাবাস, হ্যাঁ ঠিক আছে। এই এখনো যারা ফ্রেন্ডদেরকে মেনশন দেন, সবাই ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দেন। আর যারা ক্লাসটা করছেন তারা সবাই একটা করে ক্লাসে শেয়ার দেন। দেখি সবাই একটা করে শেয়ার দেন, তারপর আমি নেক্সট টপিকে যাব। সবাই একটা করে শেয়ার দিয়ে ফেলেন। ওকে, যারা ক্লাসে আছেন সবাই একটা করে শেয়ার দিয়ে ফেলেন ক্লাসে। ওকে, আমি একটু আমাদের পিডিএফটা দেখতে চাই ভাইয়া। সবাই ক্লাসটাকে একটা করে শেয়ার দিয়ে দেন। ওকে, এই যে আমাদের ভিটামিন জি কে যে পিডিএফ ভার্সনটা আপনারা পাবেন, সেই পিডিএফ ভার্সনটার হার্ড কপি। ওকে, দেখেন বাজারে কোন সাম্প্রতিক বই কত কালারফুল আছে। আপনারা যদি একটা সাম্প্রতিক বই পড়তে চান, এখানে ছবি সহ কালারফুল একটা বই, অর্থাৎ আমরা যেমন ছোটবেলায় আইসিটি পড়তাম যে বইগুলোতে, সেই বইগুলোর এরকম কালারিং ছিল। আপনি দেখবেন সবসময় আপনি পড়তেছেন কি, আপনি সবসময় পড়তেছেন সাদা কালো বই। তো সাদা কালো বই পড়তে পড়তে অ্যাডমিশনের এত বই, এত চাপ, আপনার কিন্তু খারাপ লাগবে। তখন যদি আপনি এরকম একটা পিডিএফ পড়েন, যে পিডিএফটা এত কালারফুল, ছবি টবি দেওয়া আছে সব জায়গায়, এটা কিন্তু আপনার কাছে অন্যরকম একটা মজা লাগে। এবং ফন্টগুলো আপনার অনেক বড় বড়, দেখতে খুবই পাতলা লাগে। সো এই বইটা হচ্ছে আপনারা পিডিএফ আকারে পাবেন। এবং এই বইটা কিন্তু আমার কাছে যেটা দেওয়া আছে, এটা আপনাদের এখন পর্যন্ত যে আপডেট হওয়া আছে সেইটুকু অংশ, এটা কিন্তু আবার আপডেট হচ্ছে, আজকে এবং কালকে আপডেট হবে। সো এই বইটা আপনারা পরীক্ষার আগে আরো মোটা অঙ্কে পাবেন, অর্থাৎ মোটা দাগে পাবেন, তখন আপনারা সেই আপডেটগুলো পড়ে নেবেন। এরপরে কি হবে, ঢাবি শেষ হয়ে যাবে, বাজারে কোনো সাম্প্রতিক বই নাই, তখন আমরা আপডেট করবো রাবির জন্য, চবির জন্য, জাবির জন্য, জগন্নাথের জন্য, আমরা আপডেট করবো গুচ্ছের জন্য। তো সাম্প্রতিক সবসময় আপডেট করতে পারবেন আপনি এখানে মাত্র 100 টাকা দিয়ে একবার বইটা কিনে নিলে। ওকে, সো এরপর আমরা চলে আসি পরের টপিকে। পরের টপিকটা আছে আন্তর্জাতিক গুম বিরোধী সনদে বাংলাদেশ। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক, গুম বিরোধী সনদ। আন্তর্জাতিক গুম বিরোধী সনদে বাংলাদেশ স্বাক্ষর করে। ওকে, আচ্ছা, ওয়ালাইকুম সালাম। যারা সালাম দিচ্ছেন সবাইকে ওয়ালাইকুম সালাম। সবাই সালাম দিচ্ছেন যারা, তারা ক্লাসের সময় নতুন যুক্ত হচ্ছেন, সবাই জাস্ট কি করবেন, ক্লাসটাকে একটা শেয়ার দিবেন আপনার টাইমলাইনে, কারণ
আমরা আগে যে ক্লাসটা করলাম গত 2 দিন আগে, একটা সাম্প্রতিকের ফার্স্ট পার্টের একটা ক্লাস ছিল, আজকে সেকেন্ড পার্টটা হচ্ছে। দুইটা ক্লাস আপনি যদি শেয়ার দিয়ে রাখেন, পরীক্ষার আগে জাস্ট আপনি একটু স্পিডে দেখে যাবেন ক্লাসটা, দেখলে কি হবে, আপনি অ্যাটলিস্ট 4 নাম্বার আর 4 নাম্বার 8 নাম্বার একটা কমন কোয়েশ্চেন পাবেন আপনারা এই দুইটা ক্লাস থেকে। আর ক্লাসটা তো এখানে রেখে দিলে আপনারা পাবেন না, কারণ এখানে অনেক ক্লাস চলে এই পেজের মধ্যে, তো আপনারা তখন খুঁজেই পাবেন না। এই জন্য আপনার টাইম নিয়ে শেয়ার দিয়ে রাখলে আপনি সেফ, যে পরবর্তীতে আপনি ক্লাসটা করে নিতে পারবেন। ওকে, সো এর পরবর্তী টপিকে আমরা তাহলে চলে আসি, গুম বিরোধী সনদ। গুম বিরোধী সনদ, আচ্ছা গুম জিনিসটা কি? গুম জিনিসটা আমরা সবাই জানি যে স্বৈরাচারী শেখ হাসিনা সরকারের আমলে অনেক গুম খুনের ঘটনা ঘটছে, এবং গুম মানে একটা মানুষকে ডিরেক্ট লাপাত্তা করে দেওয়া, তাই না? আচ্ছা, জাতিসংঘ তাদের মানবাধিকার সনদ কিন্তু প্রণয়ন করছে, এবং জাতিসংঘের মানবাধিকার সনদ কয়টা? ইউএন মানবাধিকার সনদ। ইউএন মানবাধিকার সনদ সনদ মোট 9টি। জাতিসংঘের মানবাধিকার সনদ মোট কয়টা ভাই? জাতিসংঘের মানবাধিকার সনদ হচ্ছে মোট 9টা। বাংলাদেশ কি করছে দেখেন, এই 9টা সনদের মধ্যে 8টা সনদে বাংলাদেশ স্বাক্ষর করে রাখছে, শুধুমাত্র একটা সনদে এত বছর যাবত স্বাক্ষর করে নাই। সেটার নাম কি? সেইটার নামই ছিল গুম বিরোধী সনদ। গুম বিরোধী সনদের নিয়ম ছিল এটাই, যে কোন দেশ যদি এতে স্বাক্ষর করে, মানে সিগনেটারি দেশগুলা, তাদের দেশে যদি গুমের কোনো ঘটনা পাওয়া যায়, তাহলে ওই দেশের সরকার প্রধানকে প্রথমে জবাবদিহি করা হবে। যদি জবাবদিহি না করতে পারেন, তাহলে কি করবে? আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি, আন্তর্জাতিক অপরাধ আদালত, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মাধ্যমে সেই সরকার প্রধানের বিচার করবে, এবং সরকার প্রধান এতে কিছুই করতে পারবে না। তো বাংলাদেশ যেহেতু গুম খুন করছে এতদিন, তারা কি করছে? তারা এই গুম বিরোধী সনদে স্বাক্ষর করে নাই, কারণ সনদে স্বাক্ষর করতে ধরা খেয়ে যাবে। তো যখন শেখ হাসিনা পালায় গেল, ঠিক তারপরে কি করলো? ডক্টর ইউনূস এই গুম বিরোধী সনদে বাংলাদেশকে ঢুকাই দিল। আর এখন জাতিসংঘের যে 9টা সনদ আছে মানবাধিকার বিষয়ক, এই 9টা সনদের 9টাতেই বাংলাদেশ সিগনেটারি দেশ। ক্লিয়ার? তার মানে যদি প্রশ্ন আসে জাতিসংঘের মোট মানবাধিকার সনদ কয়টি, জাতিসংঘের মোট মানবাধিকার সনদ 9টি, এবং 9টিতেই বাংলাদেশ স্বাক্ষর করেছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক 9টি সনদেই বাংলাদেশের স্বাক্ষর রয়েছে। আচ্ছা, এবার আসেন, তাহলে স্বাক্ষর করছে কবে? বাংলাদেশ স্বাক্ষর করে, দেখেন বিডি স্বাক্ষর করে। তাহলে বাংলাদেশ এই গুম বিরোধী সনদে স্বাক্ষর করে 29 আগস্ট 2024। বাংলাদেশ আন্তর্জাতিক গুম বিরোধী সনদে স্বাক্ষর করে 29 আগস্ট 2024। আচ্ছা, এই সনদে মোট স্বাক্ষরকারী দেশ, এই সনদে মোট স্বাক্ষরকারী দেশ, তাহলে গুম বিরোধী সনদে মোট স্বাক্ষর করছে কয়টা দেশ? মোট স্বাক্ষরিত দেশ হচ্ছে 76টা, আর বাংলাদেশ স্বাক্ষর করছে 76তম হিসেবে। তাহলে দেখেন বিডি 76তম, বাংলাদেশ 76তম দেশ হিসেবে এই সনদে স্বাক্ষর করছে। আচ্ছা, তাহলে বাংলাদেশের পক্ষে স্বাক্ষর করেন কে? স্বাক্ষর করেন ডক্টর মোহাম্মদ ইউনূস, স্বাক্ষর করেন ডক্টর ইউনূস। উনি তার রাষ্ট্রীয় অতিথি ভবন, যেখানে উনি থাকেন এখন, প্রধান উপদেষ্টার বাসভবন পদ্মা, এই পদ্মাতে বসেই, মানে যমুনাতে বসেই উনি হচ্ছে কি করে? স্বাক্ষর করে যমুনাতে। আচ্ছা, হ্যাঁ, স্বাক্ষর তো করলো ইউনূস যমুনাতে বসে, কিন্তু এই যে গুম বিরোধী সনদ, এই গুম বিরোধী সনদে স্বাক্ষর করার মাধ্যমে বাংলাদেশ নতুন দিগন্তে প্রবেশ করছে, ফাইন। তাহলে গুম বিরোধী সনদ স্বাক্ষর হয়েছে বিদায় এইটার দিবসটাকে আমরা পালন করবো না। তাহলে প্রশ্ন আসতে পারে আন্তর্জাতিক গুম বিরোধী দিবসটা কবে? আমরা স্বাক্ষর করছি 29 আগস্ট, কিন্তু আন্তর্জাতিক গুম বিরোধী দিবস, আন্তর্জাতিক গুম বিরোধী দিবস হচ্ছে দিবস এখান থেকে পালন করবো, যেহেতু আমরা গুম বিরোধী সনদের সিগনেটরি। আচ্ছা, এবার আসেন, যারা গুম হয়ে গেছে অলরেডি, এই ব্যক্তিদের পরিবারদের নিয়ে কিন্তু বাংলাদেশে একটা সংগঠন প্রতিষ্ঠিত হয়েছিল, তার নাম কি? তাহলে লিখলাম গুমে শিকার ব্যক্তিত্ব, গুম শিকার ব্যক্তিদের পরিবারের সংগঠন, পরিবারের সংগঠন। যারা গুমের শিকার হয়েছে তাদের পরিবার নিয়ে সংগঠনের নাম হচ্ছে মায়ের ডাক, মায়ের ডাক। তাহলে মনে রাখবেন, যে ব্যক্তিরা গুমের শিকার হয়েছে তাদের পরিবার নিয়ে সংগঠনের নাম হচ্ছে মায়ের ডাক। ওকে, তো গুম বিরোধী সনদের আমরা সবকিছু মুখস্থ করব। আমি এতদিন কি কি ভাবতাম গুম বিরোধী সনদ দিয়ে? কি ভাবতেন? একজন প্রীতি বলতেছে যে গুম বিরোধী সনদ দিয়ে কি কি চিন্তা করছে আল্লাহ জানে, আপনি শেয়ার করতে পারেন। ওকে, সূচনা ইসলাম বলছে এটাকে আমি কালকে নিতে পারবো। অবশ্যই আপনারা যে কোনো সময় সাম্প্রতিকের ভিটামিন জি কে বইটি কিনতে পারবেন। বইটি কেনার জন্য জাস্ট কি করবেন? বইটি কেনার জন্য জাস্ট আমাদের ইনবক্সে নক করলে হবে যে আমি ভিটামিন জি কে বইটি কিনতে চাই, তাহলেই হবে। ওকে, আচ্ছা, সো গুম বিরোধী সনদ আমরা পড়ে ফেললাম, গুম বিরোধী সনদ আমরা পড়ে ফেলছি।
ওকে, এরপরে চলে আসছি আমরা রিচার্ড অ্যালান ক্যাশ। রিচার্ড অ্যালান ক্যাশকে নিয়ে পড়বো। রিচার্ড অ্যালান ক্যাশ। ওকে, রিচার্ড অ্যালান ক্যাশ এই ব্যক্তি কে? এই ব্যক্তি একজন মার্কিন নাগরিক। নাম শুনে মনে হচ্ছে উনি বাংলাদেশি না, বিদেশি। আর বিদেশি যেহেতু উনি হচ্ছেন মার্কিন নাগরিক। মার্কিন নাগরিক, মার্কিন নাগরিক। উনি মারা যান 22 অক্টোবর 2024। উনি মারা যান 22 অক্টোবর 2024। রিচার্ড অ্যালান ক্যাশ মারা গেছে। মারা যাওয়া ব্যক্তিরা অবশ্যই পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। দেখা গেছে যে মারা যাওয়া ব্যক্তিদের কিন্তু প্রশ্ন আসে। এবার যেমন সুজয় শ্যাম মারা গেছেন, বাংলাদেশ বেতারের একজন সঙ্গীত পরিচালক, ঠিক আছে? ওই যে রক্ত দিয়ে নাম লিখেছি বাংলাদেশের নাম, এই গানটা যে লিখছে। আবার ধরেন যে আপনার প্রবীর মিত্র মারা গেল সেদিন। এর আগে আপনার হচ্ছে মারা গেছে কে? এর আগে মারা গেছে আপনার জাকারিয়া পিন্টু, বাংলাদেশের স্বাধীন বাংলা ফুটবল দলের অধিনায়ক ছিলেন যিনি। সো এই ব্যক্তিদের নিয়ে কিন্তু প্রশ্ন আসতে পারে। ঠিক একইভাবে রিচার্ড অ্যালান ক্যাশও একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, মারা যাওয়া ব্যক্তি, মানে মৃত ব্যক্তি, যাকে নিয়ে ঢাবিতে প্রশ্ন আসতে পারে। তাই রিচার্ড অ্যালান ক্যাশ কি করছিলেন যে ওনার নিয়ে প্রশ্ন আসতে পারে? যদিও উনি একজন মার্কিন নাগরিক, কেন প্রশ্ন আসবে? মূলত রিচার্ড অ্যালান ক্যাশ একজন জনস্বাস্থ্য গবেষক। কি ছিলেন উনি? উনি ছিলেন একজন জনস্বাস্থ্য গবেষক। রিচার্ড অ্যালান ক্যাশ ছিলেন একজন জনস্বাস্থ্য গবেষক। এই জনস্বাস্থ্য গবেষক চাকরি করতেন আইসিডিডিআরবিতে। আচ্ছা, আইসিডিডিআরবি কি? আইসিডিডিআরবি হচ্ছে ইন্টারন্যাশনাল সেন্টার ফর ডায়রিয়া ডিজিজ এন্ড রিসার্চ বাংলাদেশ, অর্থাৎ আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র। পেটের অসুখ নিয়ে কাজ করে বা গবেষণা করে একটাই কেন্দ্র আছে, যেটা বাংলাদেশে। এটা কিন্তু একটা আন্তর্জাতিক প্রতিষ্ঠান, যার সদর দপ্তর হচ্ছে ঢাকার মহাখালীতে, বাংলাদেশে। তো এই আইসিডিডিআরবির একজন কলেরা গবেষক হিসেবে কাজ করতেন রিচার্ড অ্যালান ক্যাশ। বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় উনি মার্কিন যুক্তরাষ্ট্রে ছিলেন এবং ওখানে থেকে উনি একজন মার্কিন নাগরিক হয়েও বাংলাদেশের পক্ষে সমর্থন আদায়ের জন্য কাজ করে। এবং মার্কিন যুক্তরাষ্ট্র যেখানে সপক্ষে বাংলাদেশের বিরোধিতা করতেছিলেন, সেখানে কি করতেছিলেন? উনি মার্কিন যুক্তরাষ্ট্রে বসে ওই দেশের নাগরিকদের বাংলাদেশের পক্ষে আনার চেষ্টা করছিলেন রিচার্ড অ্যালান ক্যাশ। এবং এই রিচার্ড অ্যালান ক্যাশের উদ্যোগের জন্যই মার্কিন যুক্তরাষ্ট্র বাংলাদেশকে স্বাধীন দেশ হিসেবে স্বীকৃতি দিতে বাধ্য হয়। তাহলে এর পেছনে ওনার অবদান ছিল সবচেয়ে বেশি। আর উনি বাংলাদেশকে মনে করতেন সেকেন্ড হোম। কি মনে করতেন? বাংলাদেশকে মনে করতেন, বিডিকে মনে করতেন বা বাংলাদেশকে মনে করতেন সেকেন্ড হোম। ওনার সেকেন্ড হোম মনে করতেন। আর যেহেতু ওনার জন্যই বাংলাদেশকে মার্কিন যুক্তরাষ্ট্র মুক্তিযুদ্ধের স্বীকৃতি দিয়েছিল, সেই জন্য ওনাকে বাংলাদেশ সরকার একটা উপাধি দিয়েছিল। সেই উপাধি ছিল ফ্রেন্ডস অফ লিবারেশন ওয়ার। ফ্রেন্ডস অফ লিবারেশন ওয়ার। তাহলে খুবই গুরুত্বপূর্ণ একটা উপাধি। ফ্রেন্ডস অফ লিবারেশন ওয়ারকে ফ্রেন্ডস অফ লিবারেশন ওয়ার ছিলেন আপনার রিচার্ড অ্যালান ক্যাশ, বা সংক্ষেপে তার নাম কি? রিচার্ড ক্যাশ। আচ্ছা, এবার আসেন, ওনার আরেকটা উপাধি ছিল। সেই উপাধি ছিল বাংলাদেশ বন্ধু। আচ্ছা, কেন বাংলাদেশ বন্ধু? কারণ একটা সময় বাংলাদেশে প্রচুর পরিমাণে কলেরা, ডায়রিয়া, আমাশয় এই রোগগুলোর প্রাদুর্ভাব ছিল। তখন দেখা যেত যে আপনার এই মানুষজন অনেক অনেক বেশি সন্তান নিত, 10টা 11টা করে বাচ্চা কাচ্চা নিত। কেন নিত? কারণ তখন একটু ডায়রিয়া হলেই পোলাপান মারা যেত, কলেরা হলে পোলাপান মারা যেত, কারণ কোনো কিছু প্রতিষেধক ছিল না। তখন রিচার্ড অ্যালান ক্যাশ কি করছে? খাবার স্যালাইন উদ্ভাবন করছে। আমরা আজকে যে ওর স্যালাইন এন খাই, এই ওর স্যালাইনের প্রতিষ্ঠাতা বা উদ্ভাবকই হচ্ছেন রিচার্ড ক্যাশ। ওনার এই ওর স্যালাইনের উপর ভিত্তি করে হাজার হাজার লাখ লাখ মানুষের প্রাণ বেঁচে যায়, এবং এই জন্য ওনাকে স্বীকৃতি দেওয়া হয়েছিল বাংলাদেশ বন্ধু। তাহলে উনি কি করছে? উনি হচ্ছে খাবার স্যালাইনের উদ্ভাবক। রিচার্ড ক্যাশ হচ্ছেন খাবার স্যালাইনের উদ্ভাবক। রিচার্ড ক্যাশ ছিলেন খাবার স্যালাইনের উদ্ভাবক। ক্লিয়ার সবার কাছে? খাবার স্যালাইন আবিষ্কারক তিনি, রাইট? ওকে, আইয়ান তারদ্দা বলছে, আসসালামু আলাইকুম স্যার, আপনার ক্লাসগুলো ভালো লাগলে হবে না ভাই, সবাই শেয়ার দিতে হবে, শেয়ার দিয়ে জানাতে হবে। বন্ধুদেরকে নিয়ে আসেন এই ক্লাসের মধ্যে, এখন ভালো লাগে লাভ আছে কোনো? সবাই বন্ধুদেরকে শেয়ার দিয়ে নিয়ে আসেন। যারা এখন পর্যন্ত শেয়ার দেন নাই, ক্লাসটা শেয়ার দেন নাই, তাদেরকে বলতেছি আমি ক্লাসটা এখনই শেষ করতেছি। আগামী 3 মিনিটের মধ্যে যদি শেয়ার 50টা না ছাড়াইছে, আমি আর ক্লাস নিব না, ক্লাস শেষ করতেছি। আপনাদেরকে কমন ফলায় কোনো লাভ আছে আমার? আপনারা একটা ক্লাস করতেছে, সুন্দর একটা ক্লাস, সবাই ক্লাস থেকে বেনিফিট হচ্ছেন, কিন্তু কেউ শেয়ার দিচ্ছেন না, তাহলে তো হলো না। সো আমি 50টা শেয়ার দেখতে যাচ্ছি, নাইলে আমি ক্লাসটা অফ করে দিচ্ছি। যদি 50টা শেয়ার না আসে, তাহলে আমি ক্লাসটা অফ করে দিব।
আগামী 3 মিনিটের মধ্যে 50টা শেয়ার চাই। যারা ক্লাস করতেছেন আগামী 3 মিনিটের মধ্যে 50টা শেয়ার না আসলে ক্লাস অফ করে দিচ্ছি আজকে এখানেই। ওকে, যা পড়ছেন অনেক পড়ছেন, সবাইকে ধন্যবাদ। আর যারা যারা নতুন ক্লাসে ঢুকছেন তারা ফ্রেন্ডদেরকে ধুমায় কিছু মেনশন দেন, দেখি ফ্রেন্ডদেরকে মেনশন দিচ্ছেন যে। ওকে, একজন কাছে শেয়ার করছি, তুমি একা শেয়ার করছো, ঠিক আছে, থ্যাংক ইউ, তোমাকে ধন্যবাদ। কিন্তু আমি তো শেয়ার কাউন্ট করতেছি, শেয়ার বাড়তেছে না। শেয়ার না বাড়লে ক্লাস অফ হয়ে যাবে। এখন গালি দিলে গালি দেন ভাই, আপনারা কেন গালি দিবেন আমার? আমি আপনাদের জন্য ফ্রি ক্লাস নিচ্ছি কোনো টাকা পয়সা ছাড়া। তো আপনারা হচ্ছে কি করেন না, ক্লাসটা শেয়ার দিচ্ছেন, এটা হইলো কিছু? তাহলে আমি কি পাইলাম আপনাদের ক্লাস করে? একজন যে ডোনাল্ড ট্রাম্পটা মেনশন দিয়ে রাখেন, ডোনাল্ড ট্রাম্প মেনশন দিয়ে ডোনাল্ড ট্রাম্পকে বলেন একবার শেয়ার করতে, তাহলে তো হয়। আপনার সাথে যেহেতু পরিচিত উনি। ওকে, আমি দেখতে পাচ্ছি শেয়ার বাড়ছে, আর 5টা বাড়ছে, কিন্তু 5টা বাড়লে হবে না, 50টা শেয়ার এখনো হয় নাই। সঞ্জিদা আসছে মাত্র, সঞ্জিদা ফ্রেন্ডদেরকে মেনশন করে দেন আর ক্লাসটাকে একবার শেয়ার দেন, নাহলে আমি পরের স্লাইডে যাবো না, ক্লাস এখানে শেষ করতেছি। ওকে, মিথু বর্মন শেয়ার দিছে, আলিমা কনা শেয়ার দিছে, আবু বকর শেয়ার দিছেন। যারা যারা শেয়ার দিচ্ছেন এই যে কমেন্টে জানা দেন যে শেয়ার দিচ্ছেন, আর যারা শেয়ার দিচ্ছেন না এই তাদেরকে পরে ধরবো। ওকে ওকে, ঐশী ডান দিছে, রোহানা শেয়ার দিছে, রোকেয়া বেগম শেয়ার করছে। আচ্ছা, শুধুমাত্র এই মানুষগুলা শেয়ার করছে বিদায়ী, এই যে যারা শেয়ার না করে চুপ করে বসে আছে, সুমাইয়া শেয়ার করছে। এরা এই যে শেয়ার করতেছে বিধায় হয়তো বা ক্লাসটাকে কন্টিনিউ করতে হবে। যারা শেয়ার দিচ্ছেন না তাদের কিন্তু মাথায় রাখলাম না সবাই। ওকে, যে আপনারা হচ্ছেন গিয়ে ভালো মানুষ না, আপনারা শুধু নিতে আসেন, দিতে পারতেছেন না কিছুই। ওকে, রুবাইদা শেয়ার দিছে, নাবিলা শুরুতে শেয়ার দিয়েছে ক্লাসটা। আচ্ছা, সো আমরা একটু নেক্সট টপিকে তাহলে দেখি। যেহেতু যারা শেয়ার দিচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আপনাদের জন্য এই যে নেক্সট স্লাইডে যাচ্ছি, ঠিক আছে, নাহলে যাইতাম না। ওকে, পুরস্কার দেখতে পাচ্ছি আমরা কিছু, নোবেল, অস্কার, কান, পুলিৎজার আর ম্যাক্সেসে পুরস্কার, কিছু গুরুত্বপূর্ণ পুরস্কার আমরা দেখতে পাচ্ছি। নোবেল আছে, অস্কার আছে, কান আছে, পুলিৎজার আছে, ম্যাক্সেসে পুরস্কার আছে। সো এই পুরস্কারগুলো নিয়ে আমরা কথা বলবো। পুরস্কার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন আসে, একটা পুরস্কার থেকে আপনারা প্রশ্ন পাবেন। আপনাদের কিন্তু উদাহরণ দেই, তাহলে আমি বলবো যে বিউপিতে কিন্তু নোবেল থেকে প্রশ্ন আসছে। আবার আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের চয়েন্টের প্রশ্ন, চারুকলার প্রশ্ন হলে সেখানে নোবেল থেকে প্রশ্ন আসছে। কিন্তু দুইবারই প্রশ্ন আসছে নোবেল জয়ী, মানে নোবেল সাহিত্য জয়ী এবারের হাং কাংকে নিয়ে। এখন পর্যন্ত কিন্তু নিহ নিদাঙ্কীয় বাকি আছে, যে নোবেল শান্তি পুরস্কার 2024 পেয়েছে। তো আমি আপনাদেরকে একটা কথা বলে রাখতে পারি, যদি প্রশ্ন আসে এবং প্রশ্ন যদি পুরস্কার আসে তাহলে নোবেল থেকে আসবে, এবং ঢাবি বি ইউনিটে প্রায় 95% কনফার্ম আপনি থাকেন যে হাং কাংকে নিয়ে প্রশ্ন, মানে নিহ নিদাঙ্কীয় কি নিয়ে প্রশ্ন আসবে। অর্থাৎ নোবেল শান্তি পুরস্কার 2024 থেকে আপনারা একটা প্রশ্ন পেতে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের, 85% গ্যারান্টেড। দেখেন পরীক্ষা, ইনশাআল্লাহ প্রশ্নটা চলে আসবে। নোবেল শান্তি পুরস্কার কে পাইছে, নিহ নিদাঙ্কীয়, অথবা নিহ নিদাঙ্কীয় কোন দেশের সংগঠন, জাপানের সংগঠন, অথবা কি নিয়ে কাজ করে, পারমাণবিক বোমা নিষ্ক্রিয় নিয়ে কাজ করে, বা নিষ্ক্রিয়নের সচেতনতা নিয়ে কাজ করে। সো নিহ নিদাঙ্কীয় নিয়ে আমরা একটা প্রশ্ন ইনশাআল্লাহ পাবো এবার পরীক্ষায়। ওকে, আচ্ছা, তাহলে এবার আমরা চলে আসি, আমরা কি কি বেসিক ইনফরমেশন জানবো। প্রথমত নোবেল পুরস্কার। নোবেল পুরস্কার 2024 যেহেতু বের হয়ে গেছে, 2024 নিয়ে আমরা পড়বো, কিন্তু 2024-এ নোবেল এবার পাইছে 12 জন, মানে মোট 12 জন। 12 জনের মধ্যে 11 জন হচ্ছে ব্যক্তি, 11 জন হচ্ছে ব্যক্তি, আর একটা পাইছে সংগঠন, একটি হচ্ছে সংস্থা, একটি হচ্ছে সংস্থা। আচ্ছা, আপনাদেরকে আমি, যারা অফলাইনে ক্লাস করছেন, আমার যারা অফলাইন স্টুডেন্ট আমার এখানে আছেন, তাদেরকে আমি একটা কথা বলে দিছিলাম আগেই, আপনাদের মনে থাকার কথা এটা, যে নোবেল পুরস্কার নিয়ে অবশ্যই সেই নোবেলটা পড়বে যে যেই নোবেলটা একজন ব্যক্তি পাইছে বা এককভাবে পাইছে। সেটা আমি ক্লাসে অনেকবার বলে দিচ্ছি। কি ক্লাসে যারা বলছিলাম তাদের মনে থাকে একটু বলেন তো, যে আমি কি কথাটা বলি নাই, যে নোবেল পুরস্কার একজন পাইছে তাকে নিয়ে প্রশ্ন আসবে, এবং এককভাবে নোবেল যিনি পায় তাকে নিয়ে সবসময় প্রশ্ন আসে। তাহলে এবছর যতগুলো নোবেলের খাত আছে এর মধ্যে 12 জন পাওয়ার পরেও মাত্র 2 জন 2টা সেক্টরে সিঙ্গেল বা এককভাবে পুরস্কার পাইছে। একটা হচ্ছে নোবেল সাহিত্য আর আরেকটা হচ্ছে নোবেল শান্তি। তখন আমি বলছিলাম যে এবার প্রশ্ন আসবে হয় নোবেল সাহিত্য থেকে এবং নোবেল শান্তি থেকে। প্রশ্ন বিউপিতে এবং ঢাবি চয়েন্টে দুইটাই সাহিত্য নিয়ে আসছে, শান্তি বাকি আছে, এবার শান্তি নিয়ে প্রশ্ন চলে আসতে পারে। তাহলে নোবেল শান্তি কে পাইলে, এবার নোবেল শান্তি পেলেন নিহ নিদাঙ্কীয়, জাপানি সংগঠন। এই নিহ নিদাঙ্কীয় কি করে, এরা মূলত পারমাণবিক বোমার যে ভয়াবহতা
এই ভয়াবহতা কাটিয়ে ওঠার জন্য মানুষকে সচেতন করে। আপনারা জানেন যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যখন হয়েছিল 1945 সালের 6 আগস্ট এবং 9 আগস্ট, দ্বিতীয় বিশ্বযুদ্ধের একদম শেষ দিকে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট হ্যারি এস ট্রুম্যানের নির্দেশে জাপানের হিরোশিমা এবং নাগাসাকিতে দুইটা ছোট ছোট পারমাণবিক বোমা ফালানো হয় মার্কিনদের মাধ্যমে। সেটা কি ছিল? একটা ছিল লিটল বয় আর একটা ছিল ফ্যাটম্যান। এই দুইটা বোমার যে তেজস্ক্রিয়তা ছিল তার ফলে তখন ধ্বংস হয়েছেই, আজ পর্যন্ত জাপানের এই দুইটা শহরের মানুষ পঙ্গু হয়, বিকলাঙ্গ হয়, ক্যান্সার আক্রান্ত হয়। সো এই যে পারমাণবিক যে ভয়াবহতা, এই ভয়াবহতা যেন আর না হয় পৃথিবীতে, এই জন্য নিহন হিদাঙ্কিও জাপানি সংগঠন এরা কাজ করে। এরা ওই যে পারমাণবিক তেজস্ক্রিয়তার যেই ক্ষতিগ্রস্ত ব্যক্তিরা ছিল, তাদের বংশধর ছিল, তাদের সাক্ষাৎকার ভিডিও নেয়, অডিও নেয়, এগুলো নিয়ে কি করে পুরো বিশ্বে প্রচার করে যে দেখো কি অবস্থা হয় একটা পারমাণবিক বিস্ফোরণ ঘটলে, তো তোমরা এগুলো করো না। এই জন্য নিহন হিদাঙ্কি কি করলো? এবার নোবেল পুরস্কার পাইলো। তাহলে নোবেল শান্তি পুরস্কার 2024 কে পাইছে জাপানি সংগঠন নিহন হিদাঙ্কিও, যারা পারমাণবিক তেজস্ক্রিয়তা রোধে কাজ করে। আচ্ছা, আর সাহিত্য পুরস্কার 2024 নোবেলকে পাইলো দক্ষিণ কোরিয়ার একজন প্রাইমারি স্কুল শিক্ষক, মানে স্কুল শিক্ষিকা, যার নাম ছিল হ্যাং কাং। এই হ্যাং কাং একজন ডিভোর্সি নারী, ওনার দুটো সন্তান আছে, উনি তারপরে বই লেখেন এবং বই লেখার মাধ্যমে উনি কি করলো? নোবেল সাহিত্য পুরস্কার 2024 পেল। হ্যাং কাং এর কিছু গুরুত্বপূর্ণ বই আছে। পরীক্ষায় এরকম প্রশ্ন আসতে পারে যে দ্য ভেজিটেরিয়ান কার লেখা? হ্যাং কাং এর লেখা। প্রশ্ন আসতে পারে হিউম্যান অ্যাক্টস কার লেখা? হ্যাং কাং এর লেখা। এরকম বই থেকেও প্রশ্ন আসতে পারে। আচ্ছা, তো মানে কি বললাম? সাহিত্য এবং শান্তি থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে এবং এবার বি ইউনিটের প্রশ্ন আসবে আপনার নোবেল সাহিত্য থেকে ইনশাআল্লাহ। ঠিক আছে, এটা মিলাই নিন। এবার অস্কার। অস্কার পুরস্কার এবার হচ্ছে 96তম অস্কার। এই 96তম অস্কার কে পাইছে? 96তম অস্কার পাইছে ওপেনহেইমার মুভি। 96তম অস্কার। ওপেনহেইমার চলচ্চিত্রটা যিনি পরিচালক, ঠিক আছে, উনি আপনার একদম মানে বৃদ্ধ বয়সে, শেষ বয়সে যে এবার হচ্ছে অস্কার পাইলো, যার নাম ছিল ক্রিস্টোফার নোলান। সো ক্রিস্টোফার নোলান যেহেতু শেষ বয়সে যে একটা অস্কার পেয়েছে এবং কান্না করছে অস্কার পেয়ে, ঠিক আছে, মাকে ফোনও দিছে আবার। সো ক্রিস্টোফার নোলানকে নিয়ে প্রশ্ন হবে যে 96তম অস্কার জয়ী শ্রেষ্ঠ চলচ্চিত্রকারকে ক্রিস্টোফার নোলান, এবং ক্রিস্টোফার নোলানের চলচ্চিত্রের নাম ছিল ওপেনহেইমার। এই ওপেনহেইমারে কিন্তু পারমাণবিক বোমার উপরেই বানানো হয়, এই লিটল বয় এবং ফ্যাটম্যানের উপরে। আর ওপেনহেইমার ব্যক্তি যিনি ছিলেন তিনি কিন্তু পারমাণবিক বোমার জনক, ওই ব্যক্তির জীবন নিয়ে এই মুভিটা বানানো হয়েছে। এর পাশে 77তম কান চলচ্চিত্র পুরস্কার। এই 77তম কান চলচ্চিত্র পুরস্কার এবার কে পাইলো? এবার পাইলো যে মুভিটা, তার নাম হচ্ছে আনোর, এবং আনোর মুভির পরিচালক হচ্ছে শন বেকার। তাহলে যদি প্রশ্ন আসে 77তম কান চলচ্চিত্র পুরস্কার জয়ী সেরা চলচ্চিত্রকারকে? শন বেকার। আর চলচ্চিত্রের নাম কি? চলচ্চিত্রের নাম হচ্ছে আনোর। এবার আসে ম্যাগসেসে পুরস্কার। ম্যাগসেসে পুরস্কার বলা হয় এশিয়ার নোবেল। তাহলে ম্যাগসেসে পুরস্কারকে কি বলা হয়? বলা হয় এশিয়ার নোবেল। এটা দেয়া হয় ফিলিপাইন থেকে। ফিলিপাইনের সাবেক রাষ্ট্রপতি রেমন ম্যাগসেসের নাম থেকে ম্যাগসেসে পুরস্কারটা দেওয়া হয়। ম্যাগসেসে পুরস্কার 2023 সালে কিন্তু একজন বাংলাদেশি পেয়েছিলেন। কে পেয়েছিলেন? পেয়েছিলেন করবি রাকসান্ত, যিনি জাগো ফাউন্ডেশনের পরিচালক। আর এই বছর কোনো বাংলাদেশি পায় নাই, এই বছর 5 জন ব্যক্তি পেয়েছে, 5 জন। এই 5 জনের মধ্যে 4 জনই হচ্ছে ব্যক্তি, একটা হচ্ছে প্রতিষ্ঠান। যেহেতু একটা প্রতিষ্ঠান পাইছে, তাহলে সেই প্রতিষ্ঠানের নামটা আমাদের মুখস্থ করতে হবে। তাহলে মনে রাখবেন যে ম্যাগসেসে পুরস্কার 2024 যে একটা প্রতিষ্ঠান পাইছে, সেই একটা প্রতিষ্ঠানের নাম হচ্ছে রুরাল ডক্টরস মুভমেন্ট। রুরাল ডক্টরস মুভমেন্ট। রুরাল ডক্টরস মুভমেন্ট হচ্ছে থাইল্যান্ডের একটা সংস্থা। থাইল্যান্ডের গ্রামের ডাক্তারকে নিয়ে এই সংগঠনটা কাজ করে। রুরাল ডক্টরস মুভমেন্ট, থাইল্যান্ড। এই প্রতিষ্ঠানটা বা সংস্থাটা এইবার ম্যাগসেসে পুরস্কার 2024 পেয়েছে। এবার আসেন পুলিৎজার পুরস্কার। পুলিৎজার পুরস্কার হচ্ছে এরকম একটা পুরস্কার, যে পুরস্কারটা সাধারণত সাংবাদিকতার উপরে দেয়া হয়। এবং পুলিৎজার পুরস্কার 2024 পেয়েছে 3টা গণমাধ্যম। কয়টা গণমাধ্যম? 3টা। এই গণমাধ্যমের নাম কি কি? এর একটা নাম হচ্ছে রয়টার্স, বিশ্বের সবচেয়ে বড় গণমাধ্যম রয়টার্স, ব্রিটেনের। এরপর পেয়েছে ওয়াশিংটন পোস্ট, ওয়াশিংটন পোস্ট। আর আরেকটা পেয়েছে নিউ ইয়র্ক টাইমস, নিউ ইয়র্ক টাইমস। মনে রাখবেন গত 2 বছরে কিন্তু সংবাদ মাধ্যম থেকে প্রশ্ন আসছে ঢাবি ভর্তি পরীক্ষায়। সো ঢাবি ভর্তি পরীক্ষায় এবারও সংবাদ মাধ্যম থেকে প্রশ্ন আসতেই পারে। সেই ক্ষেত্রে পুলিৎজার পুরস্কার 2024 যারা পাইছে তাদেরকে নিয়ে প্রশ্ন আসতে পারে। রয়টার্স, ওয়াশিংটন পোস্ট আর নিউ ইয়র্ক টাইমস এবারে পুলিৎজার 2024 পেয়েছে। ক্লিয়ার সবার কাছে? সো এই তো মোটামুটি মনে করেন যে আবার আসতে পড়ছে আমাদের ইন্টারঅ্যাক্টিভ পিডিএফ বুকটা। যারা যারা তাই যে বললাম আর কি, যে এই যে সাম্প্রতিক যে আমরা পড়ালাম, এই সাম্প্রতিক গত 2টা ক্লাসে আমরা কি খুব টপিক পড়াইছি? খুব বেশি কিন্তু টপিক পড়াইনি, আপনাদেরকে খুব সামান্য টপিকের মাধ্যমে গুরুত্বপূর্ণ টপিকগুলো আলোচনা করা হয়েছে। এবং আমরা বলেছি যে আজকের ক্লাস এবং গতকালকের ক্লাস মিলে আপনারা 4-8টা কোশ্চেন ইনশাআল্লাহ সাম্প্রতিকের কমন পাবেন। তাহলে এই যে আপনারা কোন টপিকগুলো পড়লে কমন পাবেন এটা তো আপনারা জানেন না।
যার জন্য আপনারা শুধু শুধু যে কোনো একটা বই কিনে হতাশ হচ্ছেন যে এটা কি পড়বো, এত এত পড়া, 4টা 5টা সাম্প্রতিকের বই কিনে ফেলছেন প্রতি মাসে একটা করে। এত কিছু না কিনে, কারেন্ট অ্যাফেয়ার্স এত মোটামোটা বই না কিনে আপনারা যেটা করতে পারেন, আমাদের এই সাম্প্রতিকের ভিটামিন জি কে বইটা কিনে নেন, এবং এই বইটা কিনলে আমরাই আপনাকে গুছাই দিব যে কতটুকু আপনি পড়বেন, যতটুকু পড়বেন ঠিক ওখান থেকেই আপনার পরীক্ষায় প্রশ্ন কমন চলে আসবে। সো বইটা কিনতে কমেন্টে দেওয়া যে লিঙ্ক আছে, লিঙ্কে ক্লিক করেন, অথবা যেটা করেন আমাদের ফেসবুক পেজে ইনবক্স করে বলেন যে আমি ভিটামিন জি কিনতে চাই। আপনাদেরকে বলে রাখতেছি, যদি সাম্প্রতিকে একদম নিশ্চিত থাকতে চান ভিটামিন জি কেটা কিনে নেন, কারণ ঢাবি ভর্তি পরীক্ষার পরেও অন্যান্য বই কিন্তু আর আপডেট হবে না, আপনারা বই পাবেনও না, কিন্তু ভিটামিন জি কে একদম লাস্ট পর্যন্ত আপনার সাথে থাকবে, আপডেট হতেই থাকবে। আর আপনারা ভিটামিন জি এর মাধ্যমে যে কোনো সময় যে কোনো সমস্যা টিচারের সাথে সরাসরি কথা বলে সমাধান করে নিতে পারবেন। মাত্র 100 টাকায় বইটা এখনই কিনে ফেলেন। ওকে, তো আজকের ক্লাসটা আমরা তাহলে শেষ করব। সবাই একটু জানান দেন যে আজকের ক্লাসটা আপনাদের কেমন লাগলো, এবং এরকম ক্লাস কি আপনারা চান কিনা। সবাই একটু কমেন্টে জানাতে পারেন যে আজকের ক্লাসটা আপনাদের কেমন লাগলো, এবং এইরকম ক্লাস আপনারা আরো চান কিনা। আমি একটু কমেন্টটা চেক করতেছি যে কারা কারা এখন পর্যন্ত ক্লাসে আছেন। সবাই ভিটামিন জিটা কিনে ফেলেন, বুঝছেন, কারণ ভর্তি পরীক্ষায় ভালো করতে হলে ভাই সাম্প্রতিকের কোনো বিকল্প নাই। আপনার সাধারণ জ্ঞানের মাধ্যমে আপনি মানে এগিয়ে যাবেন। আপনি বাংলা ইংলিশে পাস করতে পারবেন, বাংলা ইংলিশে নাম্বার তুলে পজিশন আগানো সম্ভব না, কিন্তু সাধারণ জ্ঞানে যেহেতু 30 নাম্বার, এখানে আপনার আগানোর সুযোগ আছে। আপনি যত বেশি নাম্বার তুলতে পারবেন তত আপনার পজিশন আগাবে, তত আপনি আপনার স্বপ্নের ডিপার্টমেন্টে চান্স পেতে পারবেন। ওকে, সো এই তামান ইসলাম রাখি ভিটামিন থেকে কিনেছো? এই তারপর হচ্ছে গিয়ে সূচনা ইসলাম বই কিনেছো কিনা? লিমা প্রামাণিক বই কিনেছো? বিলকিস কি বই কিনেছে কিনা? যারা বই কিনেছে বইয়ের কথা বল যে বই কিনছি। দেখছো এখন সব চুপ হয়ে রয়েছে, কি একটা অবস্থা। আর যারা বলতেছেন শেষ মুহূর্তে এসেছি, এরকম ক্লাস আরো চাই স্যার, সঞ্জিদ আক্তারকে বলবো এরকম ক্লাস আমরা ভিটামিন জি কে আমরা অনেক নিব আরো। সো ভিটামিন জি কে বইটা সবাই একটু কিনে নেন, মাত্র 100 টাকা যার কাছে নাই তারা হচ্ছে একটা বৃত্তি দেওয়া লাগে, এই যে বলতেছে 100 টাকা নাই ওর কাছে। জানাতুল ফেরদৌস সুমাইয়া বই কিনেছে, নাবিলা কিনেছে, নুসরাত ইয়াসমিন কিনেছে, সবাই বইটা কিনে ফেলেন। আচ্ছা, নওশাদ জমিকে বলবো যে এই যে কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে, আপনি দেখেন কিভাবে কিনবো বলছেন না, কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া আছে, লিঙ্কটা কিনে ফেলেন। ওকে, এই লিঙ্কটা ক্লিক করে কিনে ফেলেন। আর হচ্ছে গিয়ে না হলে আমাদের ডি ইউনিভার্সিটি যে ফেসবুক পেজ আছে সেখানে ইনবক্স করে বলেন যে ভিটামিন জি বইটা কিনতে চান। ওকে, লিঙ্কে ভর্তিও ক্লিক করলে হচ্ছে না। আচ্ছা, আপনারা একটা কাজ করেন তাহলে, আমাদের যেই ফেসবুক পেজটা আছে এখানে একটা ক্লিক করেন। বইয়ের পেছনে ভাই টাকা না ফেলে না আপনারা এই দেখতে পারবেন না, কারণ দেখেন আপনি যে একটা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়েন, আপনাকে কতগুলো টাকা দিয়ে পড়তে হবে, আর সেখানে আপনি এই সামান্য 10-20 হাজার টাকা খরচ করবেন অ্যাডমিশন টেস্টে, বই এবং ক্লাস করে, বই কিনে কোচিং এ ভর্তি হয়ে, সেখানে আপনারা কৃপণতা কেন করেন? আগামী 5 বছর তো আপনার ঢাবিতে চান্স পেলে আপনার তো আর টাকা পয়সা দিতে হচ্ছে না। 5 বছর অনার্স শেষ করবেন সর্বোচ্চ আপনারা 30-32 হাজার টাকা দিয়ে। অথচ একটা প্রাইভেট ইউনিভার্সিটি পড়লে এক সেমিস্টারে আপনার 50-60 হাজার টাকা দেওয়া লাগবে, মেডিকেল প্রাইভেট ইউনিভার্সিটি পড়লে, আর ভালোগুলোতে পড়লে তো মেলা টাকা দেওয়া লাগবে। তো সেই ক্ষেত্রে এই কাজটা কেউ করেন না। সব জায়গায় বাবা বলতে এটা আমি আগেই বলছি যে এটা একটা পিডিএফ বুক, ইন্টারেক্টিভ বুক, যেটা আপডেট হতে থাকবে সব সময়। তোমার ঢাবির পরে আপডেট হবে, রাবির পরে আপডেট হবে, চবির পরে আপডেট হবে, গুচ্ছ পর্যন্ত আপডেট হতেই থাকবে। তো তোমাকে যদি একটা অফলাইন বই দিয়ে দেয়, এটা আপডেট করার কোনো সুযোগ আছে? সুযোগ নাই। কিন্তু আমরা পিডিএফ বই দিচ্ছি বিদায় এখানে তুমি এক্সট্রা ক্লাসও পাচ্ছ, আমার সাথে 24/7 কথা বলতে পারতেছো যে কোনো সমস্যা হলে একটা গ্রুপের মাধ্যমে, আর পাশাপাশি বইটা আপডেট হবে। সো এটা একটা পিডিএফ বুক, ইন্টারেক্টিভ পিডিএফ বুক, মাত্র 100 টাকা। ওকে, সো আজকের ক্লাসটা শেষ করছি এখনই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যারা ভিটামিন জি কিনেন নাই তারা এখনই যেটা করবেন, আপনারা ইনবক্সে নক করেন ডিও ডিমার্সের ফেসবুক পেজে। কথা হবে সবাইকে।